গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকেও হাজির হয়েছি নতুন আরো একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে, অথবা ডেসক্রিপশন বক্স থেকেও নিয়ে নিতে পারেন। এখানে সরাসরি আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে মেল করতে পারেন bhutada@gmail.com এই অ্যাড্রেসে bhootaaddA@gmail.com। তাহলে এখন আর কথা না বাড়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে উপস্থিত হয়েছি, এই ঘটনাটি লিখেছেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাই। হ্যাঁ, আরাফাত ভাইয়ের ল্যাংড়া কবিরাজের আরো একটি ঘটনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় প্রবেশ করি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আমার গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি সুনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় ল্যাংড়া কবিরাজের একটি ঘটনা। আর বরাবরের মতোই সাথে আছে প্রিয় বোনেদের জন্য কিছু নসিহা। মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনার বাস্তব জীবনে দারুণ উপকারিতা পাবেন। প্রত্যেক নারী স্বভাবজাত হিসেবে চায় তার স্বামী তার কথা শুনুক, প্রতিটা কাজ তাকে জানিয়ে করুক এবং স্বামীর টাকা পয়সা তার কাছেই গচ্ছিত রাখুক, যেন সে সংসার চালাতে পারে নিজ রুচি অনুযায়ী। এই ইচ্ছা থাকা সত্ত্বেও বেশিরভাগ নারী কিন্তু ব্যর্থ হয় এটা বাস্তবায়ন করতে। সাধারণত এমনটা হয়ে থাকে তাদের সাথে যারা স্বামীর জন্য কোনো রেসপেক্ট রাখে না, ছোটখাটো বিষয়ে তুলকালাম কাণ্ড করে বসে। ক্ষণিকের অগ্নিমূর্তি ধারণ করে সংসারে অশান্তির সৃষ্টি করে। প্রতিনিয়ত তারা স্বামীর সাথে ঝগড়া করে কাপড় চোপড় বা গহনা নিয়ে। এত কিছুর পরেও তবুও আশা করে স্বামী তাদের কথা মতো চলবে। এই ধরনের নারীরা শুধু তার স্বামীর সুখ বিনষ্টকারী হয় না, বরং স্বামী এবং স্ত্রী উভয় পরিবারের অশান্তির কারণ হয়। কেউ হয়তো না জেনে এমন ভুল করে, কেউ জেনেও করে। তারা আন্তরিকভাবেই চায় স্বামী তাকে সবচেয়ে গুরুত্বের জায়গায় স্থান দিক। তারা দুইটা প্র্যাকটিক্যাল টিপস ফলো করতে পারে। ইনশাআল্লাহ কোনো খাজা বাবার কাছে তাবিজের জন্য যেতে হবে না। এই দুইটা তাবিজ হৃদয়ে ধারণ করলে সংসারে অশান্তি কলহল সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। টিপস 1, স্বামীকে ভালোবাসতে শিখুন। হতে পারে আপনার স্বামী আপনার দৃষ্টিতে অগোছালো, আনস্মার্ট কিংবা অভদ্র, তবুও তার হাত ধরে আপনি চাইলেই তাকে আপনার মন মতো মানুষে পরিণত করতে পারেন। অসংখ্য উদাহরণ আছে যেখানে স্ত্রী তার স্বামীর মাঝে দারুণভাবে অনেক চেঞ্জ আনতে পেরেছে। আসলে ধৈর্যশীল নারীর জন্য কোনো সমস্যা বাধা হয়ে থাকতে পারেই না। আপনি যদি চান আপনার স্বামীর খারাপ অভ্যাসগুলো বদলে যাবে, তাকে নেককার একজন মানুষ হিসেবে পরিণত করতে চান, তবে অনন্য একটি পদ্ধতি হচ্ছে বাসায় প্রতিদিন তালিম করা হাদিস থেকে। প্রথম হয়তো সে বসতে রাজি হবে না, ভয়ের কিছু নেই। অন্তত এমনভাবে পড়ুন যেন সে পাশের রুমে থাকলেও শুনতে পায়। এইভাবে ধীরে ধীরে তার অন্তরে ওহির বাণী তাসির পড়া শুরু করবে। সমস্ত খারাপ অভ্যাস চলে যাওয়া শুরু করবে, আর ভালো কাজ করার জন্য সে উদ্যুক্ত হবে ইনশাআল্লাহ। এটাও স্মরণে থাকা উচিত যে আপনার স্বামীর পছন্দের দিক খেয়াল রেখে তাকে অনেক বেশি খেদমত করুন, যেটা হয়তো আপনার কাছে নিতান্তই ছোট ব্যাপার, কিন্তু এই ছোট একটা খেদমত দিয়েই আপনি তার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
যখন একজন নারী তার স্বামীকে আন্তরিকভাবেই ভালোবাসে আর খিদমত করে, এটা অসম্ভব হয়ে পড়ে স্বামীর জন্য তার স্ত্রীকে ছেড়ে দূরে থাকা। এরপর আসছি টিপস 2, হৃদয় জয় করা। স্বামীর হৃদয় জয় করার জন্য একজন স্ত্রী শুরুতেই জানা উচিত তার স্বামী কি পছন্দ করে আর কি অপছন্দ করে। এটি জানা অত্যন্ত জরুরি। কি কাজ করে তার মন ভালো করতে পারে সহজেই। স্ত্রীর উচিত স্বামীর পছন্দের খাবার জেনে তা রান্না করে মহব্বতের সাথে তাকে পরিবেশন করে খাওয়ানো। এখানে একটা ব্যাপার অত্যন্ত জরুরি, সেটা হলো খাওয়ার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনি কত আন্তরিকতার সাথে সেটি তার সামনে প্রেজেন্ট করছেন, কতটা মহব্বতের সাথে রান্না করে তাকে খাওয়াচ্ছেন। আর এক এক পুরুষ এক এক ধরনের পোশাক পছন্দ করে। আপনি আপনার স্বামীর পছন্দকেই প্রাধান্য দিয়ে সেভাবেই নিজেকে সবসময় পরিপাটি করে রাখবেন। তবে সাবধান, শরীয়ত বিরোধী কোনো ড্রেস বা পোশাক পরে আল্লাহকে অসন্তুষ্ট করতে যাবেন না। অত্যন্ত দুঃখজনক হলেও এটি সত্য যে অনেক নারী খুব আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হলেও তারা স্বামীকে আকর্ষণ করতে ব্যর্থ হয়। এর কারণ হলো সৌন্দর্য, সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয় স্বামীকে নিজের করে পাওয়ার জন্য। যেটির প্রয়োজন সেটি হলো নিজের স্বামীকে মনোপ্রত করতে পারার শৈল্পিকতা জানতে হবে কিভাবে স্বামীর মনোযোগ আকৃষ্ট করতে হয়। এটি একটা শিল্প। এই শিল্প জানতে হয়, শিখতে হয়, এটা নিয়ে ব্যক্তিগত পড়াশোনা করতে হয়, আর পরিশেষে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এসব কথা বলার একটাই কারণ, আমি চাই আপনাদের ঘটনা শোনার পাশাপাশি আপনারা বাস্তব জীবনেও আমাদের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হন। তো চলুন আর কথা না বাড়িয়ে এইবার মূল ঘটনায় যাওয়া যাক। বলছেন ল্যাংড়া কবিরাজ। 90 দশকের একটি ঘটনা এটি। সকাল থেকে ঝুম বৃষ্টি, বেলা 12টার গণ্ডি পেরিয়ে গেলেও আকাশে সূর্যের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, কেননা পুরো আকাশটা এখনো কালো মেঘের দখলে। আজ পুরো দিন বৃষ্টির তীব্রতা মেপে কাটতে হবে, তা আকাশের মেঘ দেখেই অনুমান করা যাচ্ছে। আমি ঘরের দরজায় বসে বসে মনে মনে এইসব ভাবছি আর বিলের পানিতে বৃষ্টির ফোঁটার নাচানাচি দেখছি। এমন সময় ছাতা মাথায় দুজন মেয়ে হন্তদন্ত হয়ে ভেজা কাপড়ে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। দরজায় আমাকে দেখতে পেয়ে একজন লম্বা করে সালাম দিলেন। সালাম দেওয়া মহিলাটি মাঝবয়সী, সাথে একটা 18 বছরের যুবতী মেয়ে। কেমন চুপচাপ আর আনমনা হয়ে আছে মেয়েটির চেহারা দেখেই বোঝা যাচ্ছে কোনো এক অপশক্তির গহ্বরে পতিত হয়ে নিজের সাথে লড়াই করে উত্তরণের পথ খুঁজে বেড়াচ্ছে। আমি সালামের উত্তর দিয়ে তাদেরকে ঘরে আসার অনুরোধ করি। মহিলাটি কাঁদো কাঁদো কণ্ঠে মেয়ের সমস্যার কথা বলতে শুরু করে। হুজুর, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান। অনেক ডাক্তার কবিরাজও দেখিয়েছি, ও মেয়েটি কোনো পরিবর্তন হচ্ছে না। আমি মহিলাকে থামিয়ে মেয়েটির নাম জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তরে মেয়েটি এখনো নীরবতার স্থায়ী বার্তা জানান দিল। আমি বুঝতে পারলাম কিছু একটা মেয়েটির সাথে ভর করে আছে, যার কারণে সে স্বাভাবিক কোনো কাজে আগ্রহ প্রকাশ করতে পারছে না। আমি কিছু বিশেষ দোয়া পড়ে প্রথমে নিজের শরীরটা ভালোভাবে বন্ধ করে নিলাম। পরক্ষণেই দোয়া পড়তে আরম্ভ করলেই মেয়েটি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে মুহূর্তে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমার বুঝতে বাকি রইল না, মেয়েটির শরীরে থাকা অদৃশ্য বস্তুটি শরীর ছেড়ে চলে গিয়েছে। মেয়েটির চোখে মুখে পানি ছিটিয়ে দোয়া পড়ে ফু দিতেই চোখ খুলে তাকায় আমার দিকে। মেয়েটি উঠে বসে, আশেপাশে তাকিয়ে আমাকে একটা সালাম দেয়। এইবার তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম এখন সে স্বাভাবিকতা ফিরে পেয়েছে। আমি মেয়েটির নাম জিজ্ঞেস করলাম আর তার সাথে কি হচ্ছে খুলে বলতে বললাম। বাকি ঘটনাটা বলেছে মেয়েটি নিজেই। আমার নাম সাবিহা, ছদ্মনাম। আমি গত 1 বছর আগে আমাদের গ্রামে একটা গার্লস কলেজে ভর্তি হই।
কলেজে আসা যাওয়ার ফাঁকে একটা মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। আমি আর সেই মেয়েটি মানে নুসরাত, এটি ছদ্মনাম, প্রতিদিন একসাথে একই বেঞ্চে বসতাম আর কলেজে একসাথে যাওয়া আসা করতাম। বেশ কিছুদিন কেটে গেলেও নুসরাত ছাড়া আমার অন্য কারোর সাথে তেমন বন্ধুত্ব হয়নি। আমি আর নুসরাত ক্লাস শেষে তেমন ঘোরাঘুরিও করতাম না। দুজনে ক্লাসে বসেই গল্প করতাম, গল্প করে সময় পার করতাম। একদিন কোনো এক কারণে নুসরাত কলেজে আসেনি, তাই সেদিন আমি একা হয়ে গেলাম। ক্লাস বিরতিতে আমি একা একা কলেজের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। কলেজের ঠিক পেছনটা যেতেই একটা জায়গা আমার চোখে আটকে যায়। সেখানে দেখলাম একটা বকুল ফুলের গাছ, যার ডালে ডালে ফুলের সমারোহ আর ফুলের গন্ধে চারিপাশটা এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে সেই গাছের দিকে তাকিয়ে রইলাম। আমি কেমন যেন ঘোরের মধ্যে মনোমুগ্ধের মতো একাকিত্ব নয়নে সেই গাছটার দিকেই দেখছি আর ভাবছি, এত সুন্দর সৃষ্টি আমি এতদিন মিস করেছি। আহ, কি আফসোস। একা একা বকুলতলায় বসে এক গভীর স্বপ্নের সাগরে ভেসে আসা ঢেউয়ে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম মুহূর্তের জন্য। হঠাৎ সমস্ত নীরবতা ভেঙে কারো দৌড়ে যাওয়ার শব্দে ঘোর কাটে আমার। আমি যেন সেই বকুল গাছের মায়ায় আটকে গিয়েছি। মনটা কেমন যেন বারবার বলছে, এমন অপরূপ গাছ যদি মানুষ হতো। নির্ঘাত আমি প্রেমে পড়তাম, কিন্তু কি আর করার, আপাতত প্রকৃতির প্রেমে আবদ্ধ থাকতে হবে আমার। এসব ভাবতে ভাবতে সেদিনকার মতো কলেজ শেষ করে বাড়ি ফিরে আসলাম। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে আব্বু রেডিওতে খবর শুনছিলেন, আর আমিও অপেক্ষা করছিলাম আব্বু ঘুমিয়ে যাবার। কেননা আমার রোজকার কাজ হলো আব্বু ঘুমিয়ে পড়লে আমি রেডিও আমার রুমে এনে এফএম শুনি। অপেক্ষা করতে করতে একটা সময় আব্বু ঘুমিয়ে পড়লো। আমিও দেরি না করে রেডিওটি আমার রুমে নিয়ে আসি। চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে শুনতে লাগলাম, কিন্তু বারবার প্রতিটা চ্যানেলে খবর শুনতে পাচ্ছিলাম। তাই বিরক্ত হয়ে আমি একের পর এক চ্যানেল পরিবর্তন করতে যাচ্ছিলাম। হঠাৎ এফএম 12-তে টিউন করতেই একজন সুমিষ্টভাষী আর যেন আমাকেই উদ্দেশ্য করে বলে উঠল, থামো, আর চ্যানেল পরিবর্তন করো না। আমি কথাটি শুনে অবাক হয়ে গেলাম আর এফএম 12-তে তার কথাগুলো শুনতে লাগলাম। সেই আর্যের কথাগুলো ছিল ভালোবাসা নিয়ে, যা শুনে আমি অনেক বেশি শান্তি অনুভব করেছিলাম। একসময় সেই সুমিষ্টভাষী আর্যের ভালোবাসার বিশ্লেষণ শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে গিয়ে নুসরাতের দেখা পাই, আর তাকে কলেজের পিছনের সেই বকুল ফুল গাছটার ব্যাপারে বললে সেও তা দেখতে চায়। আমরা দুজন মিলে সেই বকুল তলায় যাই আর বসে বসে দুজনে অনেকক্ষণ কথা বলি। আমি বারবার একরাশ মুগ্ধতা নিয়ে বকুল ফুলের গাছটির দিকে তাকাচ্ছিলাম, আর তা দেখে নুসরাত আমাকে জিজ্ঞেস করে, কিরে, এভাবে ওই গাছের দিকে বারবার কি দেখছিস? তখন আমি বললাম, আরে আর বলিস না, আমি ওই গাছটাকে যতই দেখছি কেমন জানি একটা অজানা টান অনুভব করছি। আমার মনে হচ্ছে গাছটিকে যদি আমি বিয়ে করে সংসার করতে পারতাম তাহলে মনে হয় আমি অনেক সুখী হতাম, কিন্তু তা তো সম্ভব না। একটা গাছকে কিভাবে একজন মানুষ বিয়ে করবে? আমার কথা শুনে নুসরাত বলল, তুই সত্যি পাগল হয়ে গেছিস। এই বলে সে আমাকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসলো। সেদিনের মতো বাড়ি ফিরে গিয়ে আমি সেই গাছের কথা ভাবতে থাকি আর রেডিও শোনার জন্য অপেক্ষা করতে থাকি। একসময় আব্বু ঘুমিয়ে গেলে আমি আবারও রেডিও আমার রুমে এনে এফএম 12-তে কানেক্ট করলাম, আর তখনই শুনতে পেলাম আগের দিনের মতোই সেই সুমিষ্টভাষী পুরুষ কণ্ঠ। আজকে সেই আরজে আবারও ভালোবাসা নিয়ে নানান কথা বলতে শুরু করে, আর এক পর্যায়ে বলে, মানুষ মনে প্রাণে চাইলে একটি গাছকেও ভালোবেসে বিয়ে করতে পারে। আরজের এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মনে হলো তিনি কথাটি আমাকেই উদ্দেশ্য করে বলল। আমি আবারও মনে মনে বললাম, এরকম কখনো সম্ভব না। কিন্তু প্রতি উত্তরে আরজে বলল, সব কিছুই সম্ভব।
তুমি যদি মন থেকে চাও যে কাউকে ভালোবাসতে পারো আর বিয়ে করে সুখীও হতে পারো। সে রাতে রেডিওতে আরজের মুখে ভালোবাসা আর গাছ নিয়ে অনেক কথা শুনি আর এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি কলেজে গেলাম আর কলেজে গিয়ে নুসরাতের সাথে দেখা করলাম। নুসরাতকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। নুসরাত আমার সব কথা মনোযোগ সহকারে শুনে আমাকে এক প্রকার ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো। সেদিনের মতো মনে অনেক কিছু আসলেও নুসরাতকে বোঝাতে আমি ব্যর্থ হই আর মনের মাঝে একগাদা হতাশা নিয়ে বাড়ি ফিরে আসি। রীতিমতো সেদিন রাতে আবারও রেডিও টিউন করি, আবারও FM 12 কানেক্ট করে শুনতে থাকি। প্রতিদিনের মতোই সেই চিরচেনা আরজে তার কণ্ঠ শুনতে শুরু করে। মুগ্ধতা নিয়ে তার সমস্ত কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আমার মনে সেই একটা জিনিসই ঘুরপাক খেয়ে যাচ্ছিল। আমি নিজেই নিজে মানিয়ে নিতে পারছিলাম না কিভাবে একজন মানুষ হয়ে একটা গাছের প্রতি এতটা মায়া মুগ্ধতা কাজ করতে পারে। পরদিন রীতিমতো কলেজে গিয়ে নুসরাতকে সমস্ত কথা আবারও খুলে বলি এবং সেদিন রাতে নুসরাতকে FM 12-তে টিউন করতে বলি। নুসরাতও আমার জোরাজোরিতে এক প্রকার রাজি হয়ে সেদিন রাতে গিয়ে FM 12 শুনবে বলে জানায়। আমি রীতিমতো আবারও সেই রাতে গিয়ে FM 12 শুনি আর সে আরজেকে সারা রাত ধরে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরদিন নুসরাতের কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নুসরাত আমাকে এসে জানায় সে রেডিওতে বারবার টার্নিং করার পরেও FM 12 নামের কোনো চ্যানেল খুঁজে পেল না। সে বলল FM 9, FM 10, FM 11 এরপর FM 16-এ চলে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রেডিও FM 12 নামের কোনো স্টেশন খুঁজে পেল না। তখন আমি নুসরাতের কথা শুনে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি অবাক দৃষ্টিতে হতভম্ব হয়ে নুসরাতের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতে লাগলাম। এটা কি আদৌ সম্ভব যেই রেডিও স্টেশনের কোনো অস্তিত্ব নাই বাস্তবে, কিন্তু আমি তা নিয়মিত শুনে যাচ্ছি। এই জায়গাটাতে এসে আমার বড় একটা ধাক্কা লাগে, কেননা সেই FM 12-তে আরজে আমার সকল প্রকার মনের কথা বলে দিচ্ছিল। কিন্তু আমি এমন মুগ্ধতার মধ্যে পড়ে গিয়েছিলাম যা কিনা বাস্তবতার বাইরে গিয়ে নিঃসংকোচ বিশ্বাস করে নিচ্ছিলাম। সেদিন কলেজ থেকে বাসায় ফিরে এসে মনের ভিতর কেমন যেন একটা অস্থিরতা অনুভব করছিলাম। আমি আরজের সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছিলাম, কিন্তু পরবর্তী মুহূর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি রেডিও অন করতেই শুনতে পাই আবারও সেই চিরচেনা আরজের কণ্ঠ। আরজে তখন আমাকে বলল, আমি জানি তুমি আমার সাথে দেখা করতে চাইছো, তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তোমার সামনে একটা বিশাল সুযোগ রয়েছে। আগামী 13 তারিখ আমি অমুক গার্লস কলেজে আমাদের প্রোগ্রাম করার জন্য উপস্থিত হব, আর তুমি চাইলে আমার সাথে সেখানে দেখা করতে পারো। আমি আরজের কথা শুনে আনন্দে মেতে উঠলাম। মনের ভিতর কেমন যেন একটা শান্তি অনুভব করতে শুরু করলাম। সেই খুশিতে পরদিন সকালে কলেজে গিয়ে নুসরাতকে এই ব্যাপারে জানালে সে আমাকে জানালো এ সম্পর্কে সে কিছুই জানে না। আসলে আরজে যেই গার্লস কলেজের ব্যাপারে বলেছিল সে কলেজটি ছিল আমাদের এই কলেজ, কিন্তু নুসরাত বলল সে এই ব্যাপারে কিছুই জানে না, আর আমাদের কলেজে এরকম কোনো প্রোগ্রামের আয়োজনও হয়নি। আমি বেশি কিছু না ভেবে সেদিনের মতো বাড়ি ফিরে যাই আর কেমন জানি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করতে শুরু করি। টানা 1 সপ্তাহ অসুস্থ থাকার কারণে আমি কলেজে যেতে পারিনি আর নুসরাতের সাথেও কোনো কথা বলতে পারিনি। আমি অসুস্থতার মাঝেও সেই কাঙ্ক্ষিত 13 তারিখের কথা মনে রেখে দিয়েছিলাম আর মনে মনে দিন গুনতে শুরু করে দিয়েছিলাম। যেভাবেই হোক আমাকে সেই আরজের সাথে দেখা করতেই হবে। অবশেষে এরপরে 13 তারিখ চলে আসলো। সেই 13 তারিখ ছিল শুক্রবার। আমি রেডি হয়ে কলেজে চলে গেলাম, কিন্তু বন্ধের দিন থাকার কারণে কলেজে কাউকে দেখতে পেলাম না। কি আজব ব্যাপার!
প্রোগ্রাম থাকলে তো এখন অনেক মানুষ উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু কেউ নেই। আমি ধীরে ধীরে একা একা হেঁটে হেঁটে এসে কলেজের পিছে গেলাম। চারিদিকে শুনশান নীরবতা ভেঙে আমি ওই বকুলতলায় গিয়ে বসলাম আর চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখলাম কোথাও প্রোগ্রামের কোনো আয়োজন নেই এবং কোনো লোকজনও নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। ঠিক তখনই পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠের ডাক শুনে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে দেখলাম আমার ঠিক পেছনে 8 ফুট লম্বা সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। তাকে দেখেই অনেক মায়াবী লাগছিল চেহারাটা, কিন্তু এত লম্বা মানুষ আমি জীবনে কখনো দেখিনি। তখন যুবকটি বলে উঠল, আমার সাথে দেখা করতে এসে এখন দেখা না করেই চলে যাচ্ছ কেন? আমি বললাম, আপনার সাথে কেন দেখা করতে যাব? আপনিই বা কে? আমি তো আপনাকে চিনি না। যুবকটি বলে উঠল, আমি তোমার সেই চিরচেনা আরজে, যাকে তুমি প্রতিদিন FM এ শুনে ঘুমাতে যাও। যুবকের কথা শুনে আমি হতভম্ব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তার কথা বলার ভঙ্গি আর মায়াবী চেহারা দেখে আমি কোনোভাবেই তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমি কেমন যেন এক মুগ্ধতা নিয়ে আবার সেই বকুলতলায় গিয়ে বসলাম। যুবকটি একটু পরেই ঠিক গুটিসুটি পায়ে হেঁটে আমার পাশে এসে বসলো। আমাকে নিশ্চুপ দেখে সেই যুবকটি বলল, আমার নাম সালমান। আমার লুকানোর কিছুই নেই, কারণ তুমি হচ্ছ আমার আপনজন। আমি কোনো মানুষ না, আমি হলাম জিন জাতি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও ঠিক তেমন আমাকে ভালোবাসো, আর তা আমি ভালো করেই জানি। আমি সালমানের কথা শুনে অনেক বেশি অবাক হলাম। আমি একজন জিনের সাথে কিভাবে কথা বললাম? তখন সালমান বলল, আমার কথা তুমি অন্য কাউকে বলবে না। তুমি কলেজ শেষ করে প্রতিদিন এই বকুলতলায় এসে আমার সাথে দেখা করবে। এরপর আর কথা না বাড়িয়ে সেদিনের মতো সালমানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। সারা রাত চিন্তায় আমার ঘুম আসলো না। ভয়ে ভয়ে আর FM চালু করলাম না, কিন্তু সেদিন কিছুতেই আমার ঘুম আসছিল না। বারবার একই কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর বাধ্য হয়ে আমি FM 12 টিউন করলাম। FM চালু করার সাথে সাথেই আবারও সেই চিরচেনা কণ্ঠ বলে উঠল, কেমন আছো তুমি? আমি ভয়ে ভয়ে জবাব দিলাম, ভালো আছি, তুমি কেমন আছো? এভাবে FM এর মাধ্যমে আমাদের অনেক কথাবার্তাই হলো। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরদিন কলেজ শেষে আবার সেই বকুলতলায় সালমানের সাথে দেখা হলো। দুজনের মাঝে অনেক কথাই হলো। দেখতে দেখতে দিন গড়িয়ে গেল, দুজনের মাঝে ঘনিষ্ঠতা বেড়ে গেল, একে অপরকে ভালোবাসা শুরু করি। এক সময় সালমান ধীরে ধীরে আমার বাড়িতে আসা শুরু করলো, যা বাড়িতে অন্য কেউ কখনো টের পেত না। সালমান আমার সাথে সারা রাত কাটাতো। তারপর দুজনে একে অপরের সাথে গল্প করতাম। আমার আব্বু আম্মু একসময় জিজ্ঞাসা করতে শুরু করলো, সারা রাত আমি কার সাথে গুনগুন করে কথা বলি। আমি বিষয়টি তাদের মনের ভুল বা শোনার ভুল বলে চালিয়ে দেই, কিন্তু তারা তো সহজে মেনে নিলেন না। এভাবে দিন যেতে লাগলো। আমার চোখের নিচে কালি পড়া শুরু করলো। আমি শরীরে সবসময় অসুস্থতা অনুভব করি। যতই খাই না কেন আমি খিদে অনুভব করি। দিন দিন আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। কারো কথা আমি সহ্য করতে পারি না। আমার পিরিয়ডেও অনিয়ম দেখা যেতে শুরু করে। নামাজ ও দোয়া, আল্লাহর ইবাদত পুরোপুরি ছেড়ে দেই। একসময় আমি বুঝতে পারলাম আসলে আমি খারাপ কিছুর পাল্লায় পড়েছি। আমি সালমানকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই তাকে বারবার আমার কাছ থেকে দূরে যেতে অনুরোধ করলাম, কিন্তু সে দূরে যেতে অস্বীকার করলো। সালমান সাফ জানিয়ে দেয় সে আমাকে ছাড়া কোথাও যাবে না। আমি নিজের ইচ্ছেতে ভালো কোনো কাজ করতে চাইলেও করতে পারি না। সালমান আমাকে এক প্রকার নিজের আয়ত্তে নিয়ে নেয়। হুজুর, দয়া করে আমাকে বাঁচান। একমাত্র আপনিই পারবেন সালমানকে তাড়িয়ে দিতে। আমি চাই না সালমান নামের ওই বদমাইশটা আমার সাথে থাকুক।
সাবিহা এসব কথা বলতে বলতে চোখ দিয়ে অশ্রু ঝরে আর কাকুতি মিনতি করে আমাকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। আমি তার কাছ থেকে কিছুটা সময় নিয়ে তাকে আশ্বাস দেই, যেমন করেই হোক তোর এই সমস্যা আমি দেখব, তোকে সালমানের হাত থেকে বাঁচাবো। কেননা একজন মানুষের সাথে একজন জিনের কখনো সম্পর্ক হতে পারে না। এরপর আমি আমার সাহায্যকারী জিন বাসফুরুকে হাজির করি। সালমান আর সাবিয়ার ব্যাপারে সমস্ত তথ্য দিতে বলি। একটু পরে সাহায্যকারী জিন বাসকুরু এসে আমাকে জানায়, আহমেদ, মূলত সাবিহা সালমান নামের যেই জিনের পাল্লায় পড়েছে সেটি একটি আশিক জিন। আশিক জিনের কাজ হলো মেয়েদের বশ করা, তাদের শরীরে বাসা বাঁধা, তাদের ইচ্ছে মতো ব্যবহার করা। এখানে মূলত ভর করা মেয়েটির ক্ষতি করে বসে। সালমান নামের সেই জিনটি আসলে অনেক দুষ্ট ও ছলনাময়। তার নাম সালমান নয়, সে দেখতেও অনেক কুৎসিত, বিভৎস। সে নিজেকে আকৃষ্ট করার জন্য তার সুরত বদলে সুদর্শন রূপে হাজির হয়েছিল, কিন্তু সাবিয়া তার চালাকি বুঝতে না পেরে তার ফাঁদে পা দেয়। আসলে সেই আশিক জিনের বসবাস ছিল সেই বকুল গাছে। সাবিয়া যখন প্রথম দিন বকুল গাছতলায় যায়, সেই আশিক জিনের নজর যায় সাবিয়ার দিকে। তাই বিভিন্ন কৌশল অবলম্বন করে সাবিয়াকে তার বশে আনে আর তার স্বার্থসিদ্ধ হাসিল করে। আহমেদ, তুমি কি এই আশিক জিনকে একটা উচিত শিক্ষা দিতে চাও? তাকে হাজির করো রুকাইয়ার মাধ্যমে। তার কাছ থেকে আর কোনো তথ্য আদায় করতে পারো কিনা দেখো। এরপর ভাস্কর জিন আবারও অদৃশ্য হয়ে গেল। আমি নিয়ম অনুযায়ী একটা বৃত্ত করে সাবিয়াকে তার মাঝে বসাই আর তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে রুকাইয়া করতে শুরু করে। কিছুক্ষণ রুকাইয়া চলার পর সেই আশিক জিন সাবিয়ার উপর এসে হাজির হয়। তখন আমি সেই আশিক জিনের কাছে সাবিয়ার উপর ভর করার ব্যাপার জানতে চাই। তখন সেই আশিক জিনটি আমাকে বলল, আমি সেই বকুল গাছে থাকতাম। সেদিন প্রথম সাবিয়া বকুল তলায় যায়, আমি তাকে দেখতে পেয়ে তার প্রতি মুগ্ধ হয়ে যাই। তাই তাকে কাছে পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি, আর এতে করে এক সময় আমি সফল হয়ে যাই। আমি তার শরীরে বাসা বাঁধি, তার সাথে সঙ্গম করি, তার মাধ্যমেই খাবার খাই। আমি আসলে তাকে ভালোবাসি না, শুধুমাত্র আমার দরকারে আমি তার উপর ভর করেছি। কিন্তু সাবিয়া বোকা মেয়ে তা বুঝতে পারেনি। আশিক জিনটি এসব কথাবার্তা গর্বের সাথে আমার সামনে বলে যাচ্ছিল। আমি দোয়া পরে একটি বেদ দিয়ে শূন্যে আঘাত করতে আশিক জিনটি চিৎকার করে উঠল। এরপর আমি তাকে বললাম, আমার সাথে বেয়াদবি করার পরিণাম হয়তো তুই টের পেয়ে গেছিস। আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু আমি প্রথমে জানতে চেয়েছিলাম তুই কেন তার সাথে এমন কাজটা করলি। তখন আশিক জিনটি আমার কাছে বারবার মাপ চাইতে লাগলো। আমি রুকাইয়া চলমান রাখি আর বেশ কয়েকবার তাকে বেত দিয়ে আঘাত করতে থাকি। বেতের আঘাত পেয়ে সাবিয়া চিৎকার করে কান্না শুরু করলো। আর সাবিয়ার কান্না শুনে তার মা আমাকে বলল, হুজুর, আমার মেয়েকে মারছেন কেন? সে কান্না করছে। আমি তার মাকে শান্ত করে বললাম, আমি তাকে আঘাত করছি না, আপনি দেখতেই পাচ্ছেন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই আঘাত সে আশিক জিনটা পাচ্ছে, তাই সে সাবিয়ার রূপ ধরে কান্না করতেছে। এমনকি এখন আপনাকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি এখনই ঠিক করে দেব, সেই জিনকে তাড়িয়ে দেব। আমার কথার উপর বিশ্বাস করে সাবিয়ার মা চুপ হয়ে যায়। আমি রুকাইয়া চলমান রেখে জিনটিকে অনেক বেত্রাঘাত করলাম। এক পর্যায়ে সেই আশিক জিনের একটা কান ছিঁড়ে নিলাম। এরপর আশিক জিনটি অনেক কান্নাকাটি করে আমার কাছে মাপ চাইতে লাগলো আর এক প্রকার বাধ্য হয়ে সাবিয়ার শরীর ত্যাগ করার সিদ্ধান্ত নিল। আমি এভাবে ছেড়ে দেওয়ার পাত্র নই, কেননা সাবিয়ার শরীরে যে ক্ষতি করে গেছে তা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আমি আশিক জিনটিরও একটা পা পঙ্গু করে দিলাম, যাতে করে তার শিক্ষা হয়।
আর বাকি জীবনে কোনো মেয়ের ক্ষতি করার চিন্তা না করে। এরপর জিনটিকে ওয়াদাবদ্ধ করে ছেড়ে দিলাম যেন সে কখনোই কারো ক্ষতি না করে। পরক্ষণে সাবিয়া মাটিতে লুটিয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। এরপর সাবিয়ার উপর জমজমের পবিত্র পানি ছিটিয়ে দিলাম। সাবিয়া জ্ঞান ফিরিয়ে পেলে সবার সাথে আবারও স্বাভাবিকভাবে আচরণ করে। এরপর আমি বিশেষ কিছু দোয়া কালাম করে সাবিয়ার শরীর বন্ধ করে দেই, আর কিছু তদবির দিয়ে দেই নিয়মিত পালন করার জন্য। তো ইমরান ভাই, এই ছিল ল্যাংড়া কবিরাজের মুখ থেকে শোনা একটি ঘটনা। জানি না কার কাছে কেমন লেগেছে, কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। সবাই ভূত আড্ডার পাশে থাকবেন, আশা করি নিরাশ হবেন না। আপনাদের ভালোবাসা দেখে বরাবরের মতোই আমরা মুগ্ধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা হবে অন্য কোনো ঘটনায়। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। আরে আরাফাত ভাই, কি শোনাইলেন ভাই? পুরো একটা কম্বো স্টোরি ছিল। এই ঘটনায় কি নেই? মানুষের জন্য যেমন ভালো কিছু উপদেশ ছিল, প্রেম, ভালোবাসা, ভয়াবহতা, আবার শেষ পর্যায়ে আমাদের ল্যাংড়া কবিরাজের কবিরাজি বিদ্যা, সব মিলিয়ে ভাই একটা কম্বো স্টোরি। অনেক ভালো লাগলো আমার কাছে। আমি নিজে পড়ে রীতিমতো আমার শরীর থেকে গাম ছুটে গেছে ভাই পড়ার সময়। আশা করি আমার শ্রোতা বন্ধুদেরও বেশ ভালো লেগেছে আজকের ঘটনাটা। আপনারাও যদি আরাফাত ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ভয়েস ক্লিপ অথবা স্টোরিটি লিখে পাঠিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে পিন ট্যাপ করে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। এছাড়াও আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDA@gmail.com। তাহলে কথা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ঘটনা নেই। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।